একটি নতুন এপিসোডে আপনাদের আবার স্বাগত। অলরেডি সরকারের কয়েকটা মাস হয়ে গেছে, আর কয়েকটা মাস হয়ে গেছে মানেই এবার কিন্তু আমাদের আপনাদের একসঙ্গে দেখার পালা। এই যে সরকারকে মানুষ নিয়ে এসছে এত ভালোবেসে, মানুষ যে সরকারকে তার রাজত্বের দায়িত্ব দিয়েছে, তারা কি আদৌ মানুষের জন্য রাজত্ব করছে না নিজেদের পকেট ভরানোর জন্য রাজত্ব করছে? কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন উঠেছে, কোনো জায়গায় হকার হচ্ছে। অবশ্যই আগের সরকারের থেকে কোটি কোটি টাকা যেভাবে পাওয়া যাচ্ছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? তার সাথে আদৌ শিল্প হবে তো? বিভিন্ন জায়গায় ডিম ছোড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আক্রমণ, সব কটা প্রশ্নই আস্তে আস্তে এবার আমাদের করা উচিত সরকারকে। কারণ সরকারের কিন্তু 1-2 করে একটা দিন এগোচ্ছে, আর এখন থেকেই কোশ্চেন করলে তবেই কিন্তু তারা ঠিক জায়গায় থাকবে। আর আপনাদের প্রশ্নর ডালি নিয়েই আজকে আমরা শুরু করছি ভোটের পরে নতুন এপিসোড, আবার একটি পডকাস্ট। আর তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকের পডকাস্টে আমাদের সঙ্গে কে আছে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। একটু আপনার পরিচয়টা দিয়ে দেবেন দর্শকদের। আমি গোপাল সরকার, বর্তমানে রাজ্য বিজেপিতে আছি এবং কলকাতা হাইকোর্টে সরকারি আছি। বলবো যে দাদা, সরকারের তো বেশ কয়েকটা দিন হলো সরকার কাজ করছে, আর প্রথমেই যেটা দুষ্টের দমন, অর্থাৎ বিভিন্ন জায়গায় রেড হচ্ছে এবং তৃণমূলের কাউন্সিলরদের থেকে, এমএলএ থেকে, এমপি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো বলবো যে এত কোটি কোটি টাকা রাজ্য থেকে যে তারা সরিয়ে নিয়েছিল, কোনো আইন বা কোনোভাবে তাদের ধরা গেল না, এখন ধরা পড়ছে। নতুন সরকার শুরু করেছে চলা পথ, গুটি গুটি পায়ে এগোচ্ছে। শুরুতেই ভালো বাম্পার কাজ শুরু করেছে। এখন গত সরকারের সময় যে মানি লন্ডারিং গুলো হয়েছিল, যে জনগণের টাকার তছনছ হয়েছিল, এখন সেগুলো সেই সিআইডি, সেই পুলিশই খুঁজে পাচ্ছে। বিগত সরকারের সময় পুলিশ বা সিআইডি এরা খুঁজে পেল না। কেন্দ্র থেকে ইডি, সিবিআই, এনআইএ এলে পরে তাদেরকে সহযোগিতাও করতে, বড় বড় ঘটনা সেগুলো ধামাচাপা করতে। কিন্তু এই সরকারের আমলে সব পুরনো ফাইল খুলছে, কাজ শুরু হয়েছে এবং নেতা থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে সামান্য কাউন্সিলরদের ঘরে ঘরে এত টাকা, এটা তো মানুষ কল্পনাও করতে পারছে না। উদ্ধার হচ্ছে, এই উদ্ধারের টাকা এটা পুলিশি মালখানাতেই থাকে এবং নির্দিষ্ট সময় জুডিশিয়ারি অর্থাৎ কোর্টের কাজ হয়ে যাওয়ার পর যদি এই টাকার প্রমাণ না দিতে পারে, তাহলে এই টাকা জনগণের উন্নতির খাতে সরকারের তহবিলে চলে যায় এবং জনগণের উন্নয়নের খাতেই এই টাকা খরচ হয়। সেটা রাজ্য সরকারের ক্ষেত্রেও যেমন হয়, তেমনি কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একই পদ্ধতিতে এটা হয়ে থাকে। অনেকে বলছে যে যে টাকাগুলো উদ্ধার হচ্ছে বিজেপি সরকার কোনো হিসাব দিতে বাধ্য নয় এবং তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। এই জায়গাটা আপনি কতটা সহমত? দেখুন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, জনগণের কথা বলার অধিকার আছে। এটা মোনার্কিজম নয়, রাজতন্ত্র নয় যে সরকারের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। কিন্তু যিনি বা যারা এই কথাগুলো বলছেন তার যুক্তিটা কতটা? যখন পুলিশ বা সিআইডি এই ধরনের প্রবাসী যে টিমগুলো যে টাকা যখন খুঁজে পায়, তখন সেটা নথিভুক্ত হয়, এফআইআর হয়। এফআইআর এর মাধ্যমে সেটা লেখা থাকে, মালখানাতে জমা হয়, মালখানার আলাদা খাতা থাকে, সেটা কোর্টে যায়, কোর্ট ফাইলিং হয়, সেখানে জাজ বা ম্যাজিস্ট্রেট সেটাকে দেখেন, সম্পূর্ণটাই নথিভুক্ত থাকে। আর এর সঙ্গে দলগতভাবে কোনো সম্পর্ক নেই, দলের কোনো সংযোগ নেই, সম্পর্ক নেই। বিজেপি লিডাররা যারা দলের সাংগঠনিক কাজ করে থাকেন, তারা সাংগঠনিক দিকটাই বিচার বিবেচনা করেন। যারা প্রশাসনিক দিকটা দেখেন, তারা প্রশাসনিক যে নিয়ম কানুনগুলো আছে আমাদের কনস্টিটিউশনে, সেই নিয়মের মধ্যেই থাকতে হয়। একটি টাকাও কেউ এগুলো করার সুযোগও পান না, আর কেউ করেন না। এত মানুষ ভোট দিয়ে সরকারকে ভোটে জেতালো, আর ভোটে জেতার পরেই হয়তো সাধারণ মানুষের দিকে
সরকারের নজর গেল, কারণ একের পর এক স্টেশন চত্বর থেকে বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করা হচ্ছে। যে দেশে এত সংখ্যক গরিব মানুষ, যে দেশে সরকার কাজ দিতে পারছে না, সেই দেশে এত মানুষকে বেকার করে দেওয়া এক রাতের কতটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। দেখুন, আপনি যে প্রশ্নটা রাখলেন, হকারের সংজ্ঞা অনুযায়ী হকার কাকে বলা হয়? যাদের তোলা হচ্ছে তারা সেখানে স্থায়ীভাবে দোকান রাখছে। হকার বলতে সে কিছু মালপত্র নিয়ে আসবে, সে চলমান থাকবে এবং বিক্রি শেষে সে মাল নিয়ে বাড়ি চলে যাবে। অর্থাৎ সে যদি ফুটপাতে বসে হকারি করে তাহলে কিছু সময়ের জন্য ফুটপাত দখল রাখছে এবং তার ব্যবসা শেষে সে বাড়ি চলে যাবে এবং ফুটপাত খালি হয়ে যাচ্ছে। জনগণের ব্যবহারের জন্য ফুটপাত যদি স্থায়ী ব্যবসায়ীরা যারা হকার নামে পরিচিত হওয়ার চেষ্টা করছে বা যাদেরকে হকার বলা হচ্ছে তারা প্রকৃত হকার নন। হকারের ট্রলি থাকবে, হকারের চাকাওয়ালা গাড়ি থাকবে, হকার পিঠে মাল নিয়ে ঘুরবে, হকার একটা ঝুড়িতে বিক্রি করবে, তাদেরকে হকারের সংজ্ঞা দেওয়া হয়। কিন্তু এখানে তো পার্মানেন্টলি রাস্তা দখল করে বছরের পর বছর বিগত সরকারগুলো এদের মদত দিয়ে গেছে। মাঝে মাঝে হকার উচ্ছেদ হয়েছে, বামফ্রন্টের সময় হকার উচ্ছেদ হয়েছে, তৃণমূলের সময় একবার দুবার হকার উচ্ছেদ হয়েছে। কেননা রাস্তা, জনবহুল রাস্তায় যদি জনবহুল মানুষ নেমে আসে তাহলে রাস্তায় দুর্ঘটনা ঘটে। এরকম শহরে বা বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে, বাচ্চারা শিকার হয়েছে, শিশুরা শিকার হয়েছে, মহিলারা শিকার হয়েছে। তাদের যাতায়াতের জন্য যে রাস্তা, যেটাকে আমরা ফুটপাত বলি, সেই ফুটপাতকে ক্লিয়ার রাখার দায়িত্ব সরকার সে মতোই কাজ করেছে। আর হকার যাদের বলছে এই হকার কারা, তারা কোথা থেকে এসছে? একজন মানুষ বড় ব্যবসায়ী, সে 8-10 জায়গাতেই কিছু মানুষকে বসিয়ে রেখে জায়গা দখল করে ব্যবসা করছে। হকারদের কোনো কাগজ নেই, তাদের পরিচিতি নেই, তাদের পরিচিতি যে কাগজ আছে সেগুলো ভুয়ো, এগুলো দেখা হবে। যারা হকার তারা পুনর্বাসনের দাবি ইতিমধ্যেই সরকারকে জানিয়েছেন, সরকার তার ব্যবস্থা নিচ্ছেন। হকারদের জন্য স্থায়ী জায়গা কিভাবে দেওয়া যায়, হকারদের কিভাবে লাইসেন্স দেওয়া যায়, তাদের পুঁজি অর্থাৎ যারা ব্যাংক থেকে ঋণ দিতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমস্তটাই নতুন সরকার নতুনভাবে বাংলাকে গড়বার জন্য যে আমাদের প্রতিশ্রুতি আছে, যেটা আমাদের নির্বাচনে ইস্তাহারে ছিল, যেটা আমাদের সংকল্প করত, যে পদ্মের ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোটে জিতিয়েছে। এ সরকার জনতার সরকার। এ সরকার বিজেপি ভার্সেস টিএমসি লড়াই হয়েছিল তা নয়, বস্তুতপক্ষে লড়াই হয়েছিল জনতা বনাম মমতা। তো মমতাকে সরকার থেকে সরিয়ে আমাদের সরকারকে এনেছে জনগণ। জনগণের যেটা করণীয়, গ্রহণযোগ্য, সেই কাজটাই আমরা করছি। যারা প্রকৃত হকার তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা অবিলম্বে শুরু হবে। তারা যাতে হকার টেন্ট করে উঠতে পারে, হকারদের স্থায়ী জায়গা থাকতে পারে, সেখানে সাধারণ মানুষরা আসবেন, সেখানে ক্রয় করবেন। সাধারণ মানুষরা সাধারণত হকারদের থেকে ক্রয় করে কিছুটা সুবিধা বা সুবিধা পেয়ে থাকে, এটা চলবে। কিন্তু হকারের নামে বাইরে থেকে আসা রোহিঙ্গা, বাইরে থেকে আসা মুসলমানরা, তারা দিনের পর দিন তারা কলকাতার রাস্তাগুলোকে দখল করে রেখেছে এবং জনবহুল এলাকায় দুর্ঘটনা ঘটার দায় তাদের উপরে আসছে। এভাবে সরকার নিশ্চিতভাবে বসে থাকতে পারে না। তার মানে যেমন একদিকে হকার উচ্ছেদ হয়েছে, তেমনই আইনের মোড়কে মুড়ে তাদের স্থায়ী জায়গা করে দেওয়ার চেষ্টাও এই সরকার করবে বলে আপনি আশাবাদী? অবশ্যই সরকার করবে। এই নিয়ে সরকারের আলোচনা চলছে, বিস্তর আলোচনা শুরু হয়ে গেছে। এই সরকার আসার পরে আরেকটা যেটা বড় মানুষের চিন্তা ভাবনা, যে মানুষ হট করে দেখলো একদিন সকালবেলা উঠে রাতারাতি E20 পেট্রোল ভারতে চলে গেল। দেখা যাচ্ছে যে যখনই মানুষ গাড়ি কেনে, এক একটা গাড়িতে মানুষের 17 বছর, 15 বছর, 30 বছরের ট্যাক্স দেওয়া হয়। অনেক গাড়িতেই ট্যাক্স দেওয়া আছে যেগুলো এখনো ভ্যালিড এবং তারা কোনোভাবে E20 পেট্রোল সাপোর্ট করে না। তো সেই গাড়িগুলো থাকাকালীনও সরকার যেহেতু ট্যাক্স নিয়েছে, দায়ভার সরকারের যে পুরো সময়টা যাতে এই গাড়িটা চলে তার মতো উপযুক্ত তেলের ব্যবস্থা করে। কিন্তু তারপরেও সরকার কার অনুমতিতে, কোন সিদ্ধান্তের বর্ষবর্তী হয়ে E20 পেট্রোল ওয়েস্ট বেঙ্গলে চালু করে এবং কোন জায়গা থেকে E85 বা E100 পেট্রোলের আনার দাবি? দেখুন, ভারতবর্ষ একটি জনবহুল দেশ। এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলে, কমার্শিয়াল গাড়ি, প্রাইভেট গাড়ি, এবং এত গাড়িতে
তেল বা ডিজেল সেটা কিন্তু ভারতে নেই, তা বাইরে থেকে আমদানি করতে হয়। তো আমদানি করতে করতে যে ভারতে এর উপরে যে ভর্তুকি দিচ্ছিল তাতে সরকারের একটা বিরাট ক্ষতি হচ্ছিল এবং জনগণের উন্নয়নের পক্ষে একটা বৈরিতা সৃষ্টি করছিল। তো বিভিন্নভাবে বিভিন্ন দেশে এগুলোকে টেস্টিং করা হয়। এর একটা ডাটা আছে যেটাকে প্রাইমারি ডাটা বলা হয়, একটা সেকেন্ডারি ডাটা। বিভিন্ন দেশগুলো যারা উন্নয়নমূলক দেশ আছে তাদের ব্যবহৃত বা তাদের গবেষণার যে ডাটা সেটাকে সেকেন্ডারি ডাটা বলে। সেই সেকেন্ডারি ডাটার ভিত্তিতেই তারা সেই দেশের পরবর্তী পেট্রোল ডিজেল বা এই যে বিভিন্ন টাইপের এগুলো যে ব্যবহার করার একটা ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু আমাদের উন্নয়নশীল দেশ, আমরা অনেক উন্নয়নে এগিয়ে এসেছি। আজকে ভারত এমন একটা জায়গায় আছে যে অন্য দেশ থেকে সেকেন্ডারি ডাটা নিয়ে, অর্থাৎ অন্য দেশ যেটাকে পরীক্ষা করে রিসার্চ করেছে তার ফলাফলটাকে নিয়ে আমাদের দেশ চলবে সেই জায়গায় আমরা নেই। এখন আমাদের দেশে প্রাইমারি ডাটাও শুরু হয়েছে। প্রাইমারি ডাটা এটা ক্ষেত্রে কখনো সফলতা আসে, কখনো কি রেজাল্ট আসে সেটা নির্ভর করে প্রাইমারি ডাটার উপরে, এবং এই প্রাইমারি ডাটাগুলো হস্তান্তর হয় না। সাধারণত প্রাইমারি ডাটাগুলো যখন সাকসেস হয়ে যায় বা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, আমাদের তো দেখুন পেট্রোল ডিজেল এটা বাইরে থেকে আমদানি করে এত গাড়ি ঘোড়া বাড়ছে, এটা সম্ভব না, তার বিকল্প আমাদের দেশে খুঁজতে হবে। আখের রস থেকে, ইথানল থেকে বিভিন্নভাবে এর যে জ্বালানিগুলো সংগ্রহ হচ্ছে তার রিসার্চটা ভারতবর্ষে প্রচুর পরিমাণে হচ্ছে। এমনকি আপনি জানেন ইকো গাড়িগুলো যেগুলো আসছে এগুলো সৌর শক্তির সাহায্যে গাড়িগুলো চলবে, অর্থাৎ পেট্রোল ডিজেলকে বাদ দিয়ে যাতে ভারতে গাড়ি চলতে পারে এবং সেই রকম রাস্তাঘাট তৈরি করা, সেরকম মডেলিং তৈরি করা, সেরকম ব্যবস্থা তৈরি করা, তার ফলে অনেক উন্নয়নগুলো এর মধ্যে থেকে আসবে। এটা সরকার চেষ্টা করছে বারবার করে। এবং এই প্রাথমিক ক্ষেত্রে অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে আমাদের কোটি কোটি টাকা সমস্ত দিকে খরচ, শুধু এটা পরিবহনে নয়। তা পরিবহনে যেটা খরচ হচ্ছে, এই খরচের ফলেই কিন্তু আজকে আমরা জানি এক সময় আমাদের 12-10 ইঞ্জিন ছিল, তার আগে যে ইঞ্জিনগুলো ছিল সব ইঞ্জিনগুলো কিন্তু আজকে অবসোলেট হয়ে গিয়ে নতুন ইঞ্জিনগুলো এসছে। এই যে টার্বো ইঞ্জিনগুলো পরিবর্তিত পরবর্তীকালে আরো যে সুন্দরভাবে যে ডেভেলপ হয়ে যে কামিংসের ইঞ্জিনগুলো আসছে এবং তার সমস্তটাই কিন্তু এখন ভারতবর্ষে অনেক সহজলভ্য হয়ে গেছে। তো একটা প্রক্রিয়া চলছে পুরনো ব্যবস্থার মধ্য থেকে নতুন ব্যবস্থাকে ইমপ্লিমেন্টেশন করা। এটা রাজ্য সরকার এর আগে রাজ্য সরকার করতে চায়নি, কিন্তু এখন কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের অনুমতি পেয়ে এটাকে শুরু করেছে। কলকাতার বুকে যে পরিমাণে পেট্রোল ডিজেলের দরকার পড়ে, যদি পেট্রোল ডিজেল আমরা সাশ্রয় করতে পারি তাহলে জনগণের ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে। আমরা জানি যে ট্যাক্সের ক্ষেত্রে যেটা আমাদের জিএসটি আছে তাতে পেট্রোল ডিজেলকে বাদ রাখা হয়েছে। যে কেন্দ্রীয় সরকার যে ট্যাক্স এখান থেকে নেয় তার থেকে বেশি পরিমাণে রাজ্য সরকার এটা নিয়ে থাকে, তারপর অতিরিক্ত সেস সেখানে সংগ্রহ করে। যদি কেন্দ্রীয় সরকার বহু ক্ষেত্রে বহু রাজ্যে ট্যাক্স কমিয়েছে, কিন্তু এই যে বিগত সরকার পশ্চিমবঙ্গে তারা কিন্তু সেসের উপরে, গ্যাসের উপরে বা জ্বালানির উপরে বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থের উপরে ট্যাক্স অনেক পরিমাণ বাড়িয়েছিল এবং সেসটাও বাড়িয়েছিল। আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায় পেট্রোলের দাম, গ্যাসের দাম এগুলো কমে আসে, সেসটা কমে আসে। কেননা আমদানি যদি করতে না হয়, যদি আমাদের বৈদেশিক টাকার ভান্ডারটা যদি সমৃদ্ধ হতে থাকে তাহলে এটা আমাদের সফলতা আসবে। আর নতুন করে যারা গাড়ি ব্যবহার করছেন আমরা তো মানা করতে পারি না, তারা নতুন নতুন গাড়ি, নতুন নতুন মডেল, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ইঞ্জিন, তার জন্য জ্বালানি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম যে জ্বালানিগুলো আসছে বাজারে, এর যে ইমপ্লিমেন্টেশন যেটা হচ্ছে এটা সরকারকে অবশ্যই করতে দিতে হবে। কেননা আমরা অর্থনৈতিক দিক থেকে প্রায় চতুর্থ স্থান থেকে প্রায় তৃতীয় স্থানে আসতে চলেছি। যদি পেট্রোল ডিজেলকে আমরা যদি নিজেরা সংরক্ষণ করতে না পারি তাহলে আমাদের এক দুয়ে যাওয়া আমাদের ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। যেহেতু আমাদের দেশে উপযুক্ত পরিমাণ সঞ্চিত পেট্রোল ডিজেল নেই, তাই এই যে বিকল্প ব্যবস্থা সরকার গ্রহণ করছে এটা অবশ্যই গ্রহণযোগ্য। হ্যাঁ, কোথাও কোথাও সমালোচনা হচ্ছে, কেউ বুঝে সমালোচনা করছেন, কেউ রাজনৈতিক কারণে সমালোচনা করছেন। কেননা ভারতবর্ষে 2000 রাজনৈতিক দল আছে, একটি মাত্র রাজনৈতিক দল নয়। এখানে সরকার যারা চালাচ্ছেন, সরকারের বাইরে প্রচুর রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সত্তাকে টিকিয়ে রাখবার জন্য তারা কখনো মন গড়া কথাগুলো বলেছেন, যার ফলে বাস্তবতার কোন রকম সম্পর্কই থাকে না। সেটাও মানুষকে লক্ষ্য রাখতে হবে, জনগণকে লক্ষ্য রাখতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করতে পারি যে আপনারা সরকারের পরীক্ষণ নিরীক্ষণগুলোর উপর ভরসা রাখুন এবং এটা একটা স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, যাতে জগৎ সভায় ভারতের একটা শ্রেষ্ঠ স্থান থাকে এবং গরিব মানুষদের হাতে সহজলভ্য গাড়িগুলো যাতে অতি সহজে চলে আসে এবং তাদের পেট্রোল
পেট্রোল ডিজেল জ্বালানি যাতে খুব অল্প পয়সায় তারা পেতে পারে, তারা সাশ্রয় পেতে পারে, তাদের দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ব্যবসার ভিত্তিক একটা বিরাট লাভ। সব থেকে কিন্তু তার মধ্যে থেকে যে প্রশ্নটা থেকে যায়, যে মানুষটা গাড়ি কিনেছে, যে মানুষটা বাইক কিনেছে, কারণ আমাদের দেশ অনেকটা বড় লোকের দেশ নয়, অনেক গরিবের দেশ, যে হয়তো অনেকটা সঞ্চয় জমিয়ে একটা বাইক কিনে বা একটা গাড়ি কিনে। আজকের দিনে দাঁড়িয়ে বাইক কেনা মানে 1 থেকে 1.5 লাখ টাকা এবং গাড়ি কেনা মানে 4 থেকে 25, 30, 40 লাখ টাকার গাড়ি কিনেছে। তারা যখন কিনেছে তখন বলা হয়েছিল E20 পেট্রোলের গাড়ি, যে গাড়িটার ভ্যালিড দিয়েছিল সরকার 15 বছর। কিন্তু হঠাৎ করে যদি রাতারাতি সরকার কোন রকম পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে বলে দেয় যে এই গাড়িগুলো চলবে না বা এর সাবস্টিটিউট তেল আমরা বন্ধ করে দিলাম, তাহলে সেটা পাবলিকের জন্য কতটা যুক্তিযুক্ত? যারা নতুন গাড়ি কিনছে অবশ্যই সরকার বলুক যে হ্যাঁ, যারা নতুন গাড়ি কিনবে তাদের জন্য এই পেট্রোলটা করা যেতে পারে বা নতুন টেকনোলজি আনা যেতে পারে। কিন্তু যারা অলরেডি কিনে নিয়েছে 1 বছর 1.5 বছর আগে, যারা সরকারকে ট্যাক্স পেমেন্ট করে দিয়েছে, তারা কোথায়? দেখুন, আপনার প্রশ্নটা খানিকটা লিডিং কোশ্চেনের মতো, আপনার প্রশ্নতেই উত্তর লুকিয়ে আছে। এরকম দেখুন, যখন কোনো গাড়ি মডেল আসে তখন সেই মডেলটা টেস্টিং অবস্থায় থাকে এবং তার সফলতা নির্ভর করে। যদি সেটা চেঞ্জ করতে হয় তাহলে সেই পরিমাণ কিট বাজারে প্রথমে আসে, ইন্টারচেঞ্জ করার পর যখন মানুষ সেটাকে গ্রহণ করে এবং সেটার ব্যবস্থার মধ্যে থেকে যখন উন্নতি স্থাপন করে, তখনই কিন্তু পুরনো জিনিসটা ধীরে ধীরে বন্ধ হয়। আর যে ট্যাক্স রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যাই দিয়ে থাকবে কেন, ট্যাক্সের পরিমাণ অর্থাৎ ওই সমপরিমাণ কাজ কিন্তু তারা অতদিন পর্যন্ত কিন্তু তারা গাড়ি রাস্তায় রাখতেই পারবে। এবার যেটা হচ্ছে দূষণের উপর থেকে, দূষণটাকে রক্ষা করবার জন্য, ইকোসিস্টেমটাকে ঠিক রাখবার জন্য, গাড়ির ধোয়া, গাড়ির পেট্রোল যাতে জনগণের ক্ষতি না করে, যাতে তাদের শ্বাস প্রশ্বাসের কোনো বাধা না হয়ে দাঁড়ায়, এই গ্যাসের বা এই জ্বলন্ত পেট্রোল ডিজেলের গন্ধে যাতে মানুষের এমনকি বন্ধাত্ম চলে আসতে পারে, গর্ভাবস্থায় শিশুদের ক্ষেত্রে এর প্রভাব দেখা দিয়েছে। তো বিজ্ঞানের প্রচুর অগ্রগতি হয়েছে, তার সাথে সাথে আমাদের দেশকে, আমাদের সমাজকে চলতে হচ্ছে। সমাজের অগ্রগতি খুব প্রচুরভাবে এগোচ্ছে। সেই ক্ষেত্রে নতুন কিটের সন্ধান আনার পরেই কিন্তু সরকার এটাকে করছেন এবং অনেক ক্ষেত্রে সরকার সাবসিডিও দিচ্ছে। ঠিক আছে, আগের মডেলের গাড়িটার এই ত্রুটি পাওয়া গেছে, এই নতুন কিটের মাধ্যমে গাড়িটার মডেলটা চেঞ্জ করে তারা কিন্তু নেবে, তার জন্য অতিরিক্ত কোনো ট্যাক্স সরকারকে দিতেও হয় না। আর যতদিন পর্যন্ত তার ট্যাক্স দেওয়া ছিল সেই দিন পর্যন্ত কিন্তু সেই গাড়িটাকে ব্যবহার করতে পারবে। এই নতুন কিটগুলো হয়তো অনেকটা সহজলভ্য হয়নি, কিন্তু এই নতুন কিটগুলো যাতে ভারতেই উৎপাদিত হয়, ভারতেই সহজলভ্য হয়, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে এগুলো করার প্রচেষ্টা শুরু হয়েছে। আপনারা জানেন, যে কোনো একটা জিনিস স্টার্ট করলে তার যে গবেষণার মাধ্যম দিয়ে সফলতা পেতে কিছুটা সময় তো প্রয়োজন পড়ে, সেই সময়টা কিন্তু জনগণকে দিতেই হবে। আর পশ্চিমবঙ্গে নতুন সরকার, এখনো মন্ত্রিসভা গঠন হয়েছে, সেটা 1 মাসও হয়নি, প্রথম মাস চলছে। এর মধ্য দিয়ে যেভাবে সফলতা চলছে, যেভাবে মানুষের অগ্রগতি হচ্ছে, তাতে কিন্তু মানুষ যথেষ্টই সন্তুষ্ট। আমার মনে হয় যে কিছু সমস্যা থাকলেও আপনার প্রশ্নের মধ্যে কিছু সমস্যার কথা খুঁজে পেয়েছি। এটা সরকারের লেভেলে আলোচনা নিশ্চয়ই হচ্ছে, বা কোথাও যদি কোথাও পরিস্থিতির প্রয়োজন আসে তো নিশ্চয়ই আমরা জানাবো এই পরিস্থিতি। সেক্ষেত্রে এই যে কিট, চেঞ্জিং কিটগুলো যাতে সহজলভ্য হয় বা সস্তায় পাওয়া যায় বা বিনা পয়সায় পাওয়া যায়, সেগুলো দেখার দায়িত্ব সরকারের অবশ্যই দিতে হবে। আগের সরকারের কাছেও মানুষের একটা চাহিদা ছিল যে মানুষের যাতে শিল্প হয়, মানুষের কর্মসংস্থান হয়। আর এই সরকারকে মানুষ ভোট দিয়েছিল মূলত এই কর্মসংস্থানের জন্য। যদিও সরকারের বয়স, এই নতুন সরকারের বয়স খুবই কম, মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই দেখা যাচ্ছে আমুলের ফ্যাক্টরি উদ্বোধন হতে চলেছে। তার পাশাপাশি আদানি গোষ্ঠী আসছে এবং টাটাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যেখানে সিঙ্গুরের কারখানা হয়েছে। তো কি মনে হয় যে এই শিল্পের, যেটা এই সরকার আসার আগেই কথা দিয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার আসলে দেশে শিল্প হবে, মানুষজন কাজ পাবে, যে নিয়ে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেটা কি আগামী দিন সত্যি হতে চলেছে? এবং আজকের দিনে প্রধানমন্ত্রী যে বাংলা এসছেন এবং তিনি আমাদের তারকেশ্বর মন্দিরের ডেভেলপমেন্টের উদ্বোধন তিনি শুরু করছেন। আপনারা জানেন, এক একটা মন্দিরকে কেন্দ্র করে এক একটা বড় বড় শহর গড়ে উঠেছে। তো আজকে বেনারসের আথেলে যেভাবে তারকেশ্বর মন্দিরকে ঢেলে সাজানোর পরিকল্পনা, তার সাথে সাথে আজকে কোটি কোটি টাকার তিনি ঘোষণা করবেন, বিকেলবেলা ঘোষণা করবেন। যেহেতু সকালে আমাদের ব্রডকাস্ট হচ্ছে, তাই আমি তার সফলতা কামনা করছি। একদিন পরে হলে ডিটেল আমি বলে দিতে পারতাম। রাজ্য সরকারের রাজ্যের ক্ষেত্রেও বহু শিল্পপতিরা আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলায় ফিরে আসবে বলে।
কেননা শিল্প হতে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে 5টি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসকে লক্ষ্য রাখতে হয়। তার প্রথম হচ্ছে রাস্তাঘাট। এতদিন পর্যন্ত বাংলায় রাস্তাঘাটটা পরিষ্কারভাবে ছিল না, কেননা বহু জায়গা রাস্তা আটকে গিয়েছিল জমি জলের কারণে। এখন জমি জলটা উঠে গেছে এবং সেই রাস্তাগুলো আবার পুনরায় কাজ শুরু হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গে আর রাস্তাঘাটের আর কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে বিদ্যুতের 24 ঘন্টা বিদ্যুৎ। এখানে বিদ্যুতের বেশ একটা সমস্যা আছে। আগের যে সরকার, যে দুটো সরকার এখানে ছিল, তার সেই সময় একজনকে অর্থাৎ একটি সংস্থাকে বিদ্যুৎ দেওয়ার ফলে সেই সংস্থাটা মনোপলি করে উঠেছে এবং বহু জায়গাতে বিদ্যুতের দাম এত বেশি যে অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বেশি। এইটা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট চিন্তা ভাবনা করছে। তৃতীয়ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শ্রমিক। এখানে পশ্চিমবঙ্গে কোনো শ্রমনীতি ছিল না, এই প্রথম শ্রমনীতি করার কথা হচ্ছে এবং সেটা গড়ে উঠবে কেন্দ্রীয় সরকারের আদলে। এখানে যে শ্রমনীতিটা হলে পরে যে মানুষের একটা ধারণা ছিল আসবো যাবো মাইনে পাবো, আর কাজ করলেই ওভারটাইম পাবো, অর্থাৎ কাজ করাতে গেলে ওভারটাইম দিতে হবে, সেই শ্রমনীতি থেকে যদি ফিরে আসে। চতুর্থ হচ্ছে এখানে কাঁচামালের যোগানটা। সমস্ত কাঁচামাল পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, এটা বাইরে থেকেও আসে। এর জন্য সরকারের সহযোগিতা দরকার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। এর আগেই সরকার দুটোতেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না থাকার ফলে এখানে শিল্পগুলো গড়ে উঠতে পারেনি, আর যে শিল্পগুলো এখানে গড়েছিল সেই শিল্পগুলো এখান থেকে চলে যেতে বাধ্য হয়। পঞ্চম যেটা হচ্ছে এখানে বাজার। যে কলকাতা একদিন সারা ভারতবর্ষের প্রাণকেন্দ্র ছিল, শুধু তাই নয় সারা এশিয়ার প্রাণকেন্দ্র ছিল। কলকাতার বাজার ছিল খোলা বাজার, উন্মুক্ত বাজার, সবচেয়ে বড় বাজার। কিন্তু এই বাজারটা স্বাধীনতার পরে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই বাজারকে উন্নত করবার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ নেওয়া শুরু করেছে। সুতরাং যে 5টি পয়েন্ট আপনাদের সামনে রাখলাম, যখন এই 5টি পয়েন্টের ক্ষেত্রেই বর্তমান রাজ্য সরকারের সুনির্দিষ্ট ধারণা দেখতে পাবে, তখন এই যে সমস্ত শিল্পপতিরা কলকাতা থেকে বা বাংলা থেকে চলে গিয়েছিলেন তারা কিন্তু আবার বাংলায় ফিরে আসবেন। বাংলায় উপযুক্ত বাণিজ্য করার, শিল্প করার এবং এখানে ব্যবসা কেন্দ্রীয় করার একটা উপযুক্ত জায়গা আছে। রাজ্য সরকারের সহযোগিতা এখানে থাকছে। সে কারণে টাটা এখান থেকে চলে গিয়েছিল, আমরা জানি। টাটাও ফিরে আসছে, চলে যাওয়ার মতো একটা অবস্থায় ছিল, আম্বানিও ফিরে আসছে। আমাদের হলদিয়া বন্দরে যে বড় বড় যে ইন্ডুরা যারা চলে গিয়েছিলেন তারা ফিরে আসছে। অন্তত পক্ষে 60টির উপরে বড় বড় শিল্পপতিরা তারা কিন্তু বাংলায় ফিরে আসার জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং যাতায়াত শুরু করেছেন। এরপর মৌ স্বাক্ষর হবে। অনেক এতগুলো বড় বড় শিল্প এলে পরে অনেক অনুসারী শিল্প এখানে গঠিত উঠবে। সুতরাং এখানে শিল্পের সমৃদ্ধিতে তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে, শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে, মানুষ চাকরি পাবে, রোজগার হবে, তাতে অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা মিটবে। একটা বাংলার একটা উন্নয়নের জন্য এই সরকার গুটি পায়ে ধীরে যেভাবে এগোচ্ছে, আমরা সেই সরকারের সফলতা কামনা করছি। জনগণের সফলতা কামনা করছে, তার জন্যই এতটা ভোট আমরা পেয়েছি। এত ভোট আমরা পাবো এই ধারণাও আমাদের ছিল না, যে কারণে এই সরকারকে, বিশেষ করে বাংলার সরকার, এটা বিজেপি সরকার বলার আগে এটাকে জনতা সরকার বলে আমরা আখ্যা দিচ্ছি। মানুষের যে আশা নিয়ে বিজেপিকে এনেছিলেন, সেই আশা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, দুই সরকার মিলে, দুই ডবল ইঞ্জিন সরকার মিলে অন্য রাজ্যের যেভাবে উন্নয়নটা হয়েছে, বাংলার উন্নয়ন তার থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে থাকে। বলবো যে দাদা, যারা ভোট দিয়ে মানুষকে, নতুন এই সরকারকে যে মানুষ নিয়ে এসছে, সেই মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমাদের সঙ্গে মানুষ আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আগের সরকারকে বিদায় জানিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের যে নির্বাচনী ইস্তাহার ছিল, যে সংকল্পপত্র ছিল, সেই অনুযায়ী এবং তার থেকে আরো অধিক পরিমাণে বাংলায় কাজ শুরু হবে। বাংলায় কাজ শুরু হয়েছে এবং ধীরে এই কাজের অগ্রগতিতে মানুষের সমর্থন আমরা পাব। কোনো জায়গায় বিরোধীরা তাদের রাজনৈতিক ভূমি ফিরে পাওয়ার জন্য, রাজনৈতিক জায়গা ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন করছে বা রাস্তায় নামছে। আপনারা দেখছেন মানুষ সঙ্গে তাদের নেই। যে বিরোধী দল লোক ভোট দিয়ে বিরোধী দলকে একটা ক্ষমতায় এনেছিল, সেই বিরোধী দল নিজেরাই এখন ভেঙে চুরে চুরমাচুর হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি সরকার, মানুষের সরকার, জনতার সরকার, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। বাংলার উন্নয়ন হবে। বাংলা থেকে ছেলেদেরকে আর বাইরে চলে যেতে হবে না। যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা বাংলা থেকে ব্রেন হয়েছিল, তাদেরকে বাংলায় স্বাগত। নতুন বছরে নতুন ভাবে যারা শিক্ষিত হচ্ছেন তারা বাংলাতেই থাকবেন।
সুন্দর টেট পরীক্ষা শেষ হলো, নেট পরীক্ষা শেষ হলো, অন্যান্য পরীক্ষাগুলো শুরু হবে। সরকারের ক্ষেত্রে যে চাকরি যেগুলো ফাঁকা পড়ে আছে সেক্ষেত্রে সমস্ত মানুষকে নেওয়া হবে। ব্যবসায়িক উন্নয়ন হবে, এখানে কর্মসংস্থান গড়ে উঠবে, এখানে যে শিল্পগুলো ছিল সেই শিল্পগুলো পুনরুজ্জীবন হবে এবং এখানকার বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলো যেগুলো আছে ধর্মীয় স্থানগুলোর পুনরুত্থান হবে। একটা বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার ভবিষ্যৎ গড়ে উঠবে বাঙালিদের হাত ধরে আর এই সরকারের হাত ধরে। আপনারা সরকারের সঙ্গে থাকুন, সরকারকে আশীর্বাদ করুন, সরকারও আপনাদের সাথে আছে, আপনাদের পরিবারের সাথে সব। আপনাদেরকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা বলবো, নতুন সরকার এসছে, আপনাদের ভোটের আগে বারবার এই বিষয়গুলো বলেছিলাম যে ভোট দেওয়ার আগে চিন্তা করে ভোট দেবেন, কারণ আপনাদের অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি আছে। আর আপনারা সবাই মিলে ভোট দিয়েছেন বলে, বিজেপি সরকারকে আশীর্বাদ করেছেন বলে আজকে এই সরকার এসছে মানে কিন্তু আপনাদের দায়িত্ব শেষ না, আপনাদের দায়িত্ব এখান থেকেই শুরু। বারবার দেখুন, প্রত্যেক কটা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলুন যে আদৌ আপনাদের স্বার্থ রক্ষা হচ্ছে তো, নাকি কোনো জায়গা থেকে কোনো পুঁজিপতিরা বেশি সুবিধা পাচ্ছে। আপনাদের যা কোশ্চেন আছে সরাসরি পাঠান আমাদের কাছে, আর আপনাদের কোশ্চেন নিয়েই হবে আমাদের নেক্সট এপিসোড। কারণ আপনাদের যে প্রশ্ন সেই উত্তর কিন্তু যে সরকার এসছে, যাদের আপনারা জিতিয়েছেন তারা দিতে বাধ্য। দেখা হচ্ছে নতুন এপিসোডে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।